আচ্ছা, এবার দেখো আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এতগুলো কোয়ান্টাম সংখ্যা আমরা পেয়েছি, যেখানে কক্ষ উপকক্ষ কক্ষকে পৌঁছে গেছে। বিজ্ঞানী পাউলি উনি কি বললেন? উনি বললেন, তাহলে কক্ষকে ধারণা পেয়ে গেছি, উনি বললেন একটা কক্ষকে দুটো ইলেকট্রনের চারটেই একই কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে না, তাহলে চারটি কোয়ান্টাম সংখ্যা মানে আরেকটা কোয়ান্টাম সংখ্যা বাকি রয়েছে। সেই কোয়ান্টাম সংখ্যাটা কি? সেই কোয়ান্টাম সংখ্যাটা বলা হচ্ছে এস, এটাকে বলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানে বলছে ইলেকট্রনগুলো যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি ইলেকট্রনগুলো কিন্তু নিজের অক্ষ বরাবর স্পিন করছে আইদার ক্লকওয়াইজ বা হচ্ছে গিয়ে ইলেকট্রনগুলো স্পিন করছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এইরকমভাবে ইলেকট্রনগুলো মানে তোমার স্পিন করছে। তো সেইগুলোকে বোঝাতে হবে যে কে ক্লকওয়াইজ ঘুরছে, কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সেইটা ব্যাখ্যা করার জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস ব্যবহার করা হলো। এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। অ্যান্টি ক্লকওয়াইজকে যদি প্লাস হাফ দেওয়া হয় তাহলে ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে মাইনাস হাফ। তার মানে যখন প্লাস হাফ বলবো আমি বুঝবো ইলেকট্রনগুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে নিজের অক্ষ বরাবর। এইটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সঙ্গে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের রিলেশনশিপটা কি? কৌণিক ভরবেগের রিলেশনশিপটা হচ্ছে √s ইন্টু এস প্লাস 1 ইন্টু h/2π। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সঙ্গে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগের রিলেশনশিপ হয়ে গেল এইটা। এইবার দেখো, এইবার আমরা আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতি বলছে যে এই যে বিভিন্ন কক্ষের মধ্যে বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে, কারণ তোমাকে তো এবার ইলেকট্রন ভর্তি করতে হবে, তা এই উপকক্ষগুলোর শক্তির মানগুলোকে আমার বার করতে হবে। ইলেকট্রনগুলোর মানে ওই উপকক্ষগুলোর শক্তির মানটা কিসের ওপর নির্ভর করছে? n প্লাস এল। n প্লাস এল মানে কি? n হচ্ছে গিয়ে কত নম্বর কক্ষ, আর এল হচ্ছে ওই কক্ষের কোন উপকক্ষ। n প্লাস এল এর মান যার যত কম হবে তার শক্তির মান তত কম হবে। n প্লাস এল এর মান যত কম হবে তার শক্তির মানও তত কম হবে। তাহলে আগে আমি বিভিন্ন কক্ষের উপকক্ষগুলোকে তার শক্তি অনুযায়ী সাজিয়ে নিই। ধরো আমি বলছি 1 নম্বর কক্ষ, আর তুমি জানো যে যত নম্বর কক্ষ বা যততম কক্ষ তার মধ্যে উপশক্তি স্তর আমার ততগুলোই থাকবে। ধরো n ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 1 হলে এল এর মান কত? এল এর মান 0। তাহলে এল এর মান 0 হলে সেটার আমি নাম কি দেব? এস উপকক্ষ। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 1s। 1 নির্দেশ করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে, আর এস নির্দেশ করছে তার গৌণ কোয়ান্টাম সংখ্যাকে, অর্থাৎ সেই উপকক্ষের। এবার চরিত্রটা ব্যাখ্যা করা হলো 1s। এরপরে তাহলে এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত? n এর মান 1, s এর মান 0, দ্যাট ইকুয়াল টু কত? 1। n ইকুয়াল টু 2 মানে 2 নম্বর কক্ষ। 2 নম্বর কক্ষের কটা উপকক্ষ থাকবে? 2 নম্বর কক্ষের দুটো উপকক্ষ থাকবে। তাহলে যেহেতু কক্ষ 2, কে কে হতে পারে? 0 আর 1, এটা s এটা p, তাহলে 2s আর হচ্ছে কি 2p। তাহলে 2s এর কত হবে? n প্লাস l। 2s এর কত হবে? 2s এর হবে কত? 2 প্লাস 0, দ্যাট ইকুয়াল টু 2। তাহলে 2p এর ক্ষেত্রে কত হবে? 2p এর হবে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে শক্তির দিক থেকে যদি বিচার করো তাহলে কে বেশি হচ্ছে? 2s বেশি হচ্ছে না 2p বেশি হচ্ছে? তাহলে n প্লাস l এর ভ্যালু হচ্ছে 2p গ্রেটার দ্যান কি 2s। তাহলে আমি যদি 1s এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 1s এর শক্তি কি আরো কম। 1s এর শক্তি আরো কম। তার মানে তুমি জারি করো না কেন, তোমাকে মূল বিষয়টা লক্ষ্য রাখতে হবে n প্লাস l।
এন প্লাস এল এর মান যার যত কম হবে তার শক্তির মান হচ্ছে তত কম হবে। এইবার দেখো, এইবার যেখানে ডিফিকাল্টিসটা কোথায়? বলছে দুটো উপকক্ষ যাদের এন প্লাস এল এর মান সমান। ধরো আমি তোমাকে বলছি 4s আর 3p, এই দুজনের ক্ষেত্রে আমি যদি জানতে চাই যে কার শক্তি বেশি, সঙ্গে সঙ্গে তুমি হিসেবে বসবে এন প্লাস এল এর মানের ওপর। তাহলে এর ক্ষেত্রে এন প্লাস এল কত? দ্যাট ইকাল টু 4 প্লাস 0, দ্যাট ইকাল টু 4। তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে? 3d। 3 প্লাস কত? 2, দ্যাট ইকাল টু 5। তাহলে শক্তির দিক থেকে কে বেশি হবে? অবভিয়াসলি তোমার 3dটা বেশি হবে। 3d অবভিয়াসলি গ্রেটার দ্যান 4s, এটা খেয়াল রাখতে হবে। এইবার ধরো দুজনের এন প্লাস এল এর মান সেম, তাহলে দুটি উপকক্ষ যাদের এন প্লাস এল সমান, তাদের ক্ষেত্রে শক্তির বিচারটা কেমন করে করবে? কার শক্তিটা কম, কার শক্তিটা বেশি? দেখো, ধরো আমি এক্সাম্পল দিয়ে বলছি 3d আর হচ্ছে 4p। তো হিসেবে বসো, 3d এর ক্ষেত্রে কত হচ্ছে? 3 প্লাস 2, দ্যাট ইকাল টু 5। 4p এর ক্ষেত্রে কত হচ্ছে? 4 প্লাস 1, দ্যাট ইকাল টু 5। তাহলে মনে রাখবে, যখন এইরকম সিচুয়েশনে পড়বে তখন এদের মধ্যে যার এন এর ভ্যালুটা বেশি হবে তার শক্তি বেশি হবে। এই ক্ষেত্রে যাদের স্পেশাল কেস এগুলো, যাদের ক্ষেত্রে এন এর মান বেশি হবে তাদের শক্তি তত বেশি হবে। তার মানে এর ক্ষেত্রে আমি বলবো 4p গ্রেটার দ্যান 3d। এইগুলো গেল তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন উপকক্ষের শক্তি সংক্রান্ত বিষয়। এইবার চলে এসো আউফ বাউ নীতিটা কেমন সেটা আমি তোমাকে বলবো। সেইটা কেমন দেখো, আউফ বাউ নীতি বলছে যে উপকক্ষগুলোকে শক্তি অনুযায়ী সাজাবো, তারপরে কি করব না ইলেকট্রন ভর্তি করব বিভিন্ন উপকক্ষের মধ্যে। তাহলে ইলেকট্রনটা কেমন করে ভর্তি করব না ইলেকট্রন ভর্তি করব বলছে যারা নিম্ন শক্তি স্তরে যে উপকক্ষগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে ভর্তি করতে করতে আসবে। তাহলে তোমার যত রকম উপকক্ষ রয়েছে কক্ষের মধ্যে সেই সমস্ত উপকক্ষগুলোকে শক্তি স্তর অনুযায়ী সাজাবো। কি সুন্দর সাজানো হচ্ছে দেখো, 1s মানে 1 নম্বর কক্ষের হচ্ছে গিয়ে 1s উপকক্ষ, 2 নম্বরে 2s 2p, 3 নম্বরে 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f। তারপরে এখনো কিছু প্রয়োজন হয়নি বলে দেওয়া হয়নি 6s 6p 6d 7s। খেয়াল করে দেখো, 1 নম্বর কক্ষের একটা উপকক্ষ তাহলে সেটা হচ্ছে 1s, 2 নম্বরের দুটো উপকক্ষ 2s 2p, 3 নম্বরের তিনটে উপকক্ষ 3s 3p 3d, 4 নম্বরের চারটে এরকম পরপর গেছি। আউটবাউ একটা সুন্দর একটা পদ্ধতি দিয়েছে, বলছে এইরকম কতগুলো প্যারালাল লাইন টানো, প্যারালাল। তোমাকে আর অত এন প্লাস এল দিয়ে আর বিচার করতে হবে না। বলছে এরকম লেখার পর এরকম প্যারালাল লাইন টানলে তাহলেই বুঝতে পেরে যাবে কার শক্তি কম কার শক্তি বেশি। বলছে দিয়ে এর প্রথমের সঙ্গে শেষটা যোগ করো, মানে কোন উপকক্ষের শক্তি বেশি সেগুলো তুমি এইখান থেকে বুঝতে পেরে যাবে। তারপরে তুমি ইলেকট্রন ভর্তি করবে, যার শক্তি কম তাকে আগে ভর্তি করবে সম্পূর্ণরূপে, তারপর হচ্ছে গিয়ে যে বেশি সেখানে যাবে। তুমি দেখো এই তীরটা প্রথমে কেটেছে কাকে? 1s কে, তার মানে সবচেয়ে কম শক্তি 1s এর। তারপরে দেখো 2s এর, তারপরে 2p, তারপর 3s এর, তারপর 3p, তারপর 4s, তারপর 3d। এই যে বিষয়টা 3d আর 4s
3D ফোরেস দেখো অটোমেটিক্যালি কিন্তু তোমার এই ছবি অনুযায়ী চলে এলো, যেটা তোমাকে আমি প্রথমে নিয়ম অনুযায়ী বলেছিলাম, n+l এর মান যার যার হচ্ছে গিয়ে বেশি হবে তার শক্তি বেশি হবে। দেখো 3Dর শক্তি বেশি, অথচ ফোরেসের শক্তি কম। ঠিক একইভাবে বলেছিলাম যে 4Pর সঙ্গে 3D, দেখেছ 4P 3Dর চেয়ে 4Pর শক্তি বেশি, একদম অটোমেটিক্যালি চলে এলো। তাহলে অব্যয় নীতিটা কি বললো? যে ইলেকট্রনগুলোকে ভর্তি করতে হবে উপশক্তি স্তর বা উপকক্ষের শক্তি অনুযায়ী, যে উপকক্ষের শক্তি কম তাকে সম্পূর্ণ ভর্তি করতে করতে আসতে হবে। এটা হচ্ছে অব্যয় নীতি। এরপরে দেখো পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতিটা কি? পাউলির অপবর্জন নীতি হচ্ছে যে একটি কক্ষকে উপস্থিত দুটি ইলেকট্রনের চারটি একই কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে না। একটা কক্ষকে উপস্থিত দুটো ইলেকট্রনের চারটি একই কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে না। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো 1s কক্ষক, সেখানে দুটো ইলেকট্রন আছে, মানে 1 নম্বর কক্ষের এস উপকক্ষের এস কক্ষক, সেখানে দুটো ইলেকট্রন আছে। আমি ধরে নিচ্ছি এই ইলেকট্রন দুটো এরকম ভাবে রয়েছে, একই ঘূর্ণনে রয়েছে, বা ইলেকট্রন দুটো বিপরীত ঘূর্ণনে আছে। এটাও 1s, এটাও 1s। আমি বিচার করতে চাইছি এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে আমার মানে পার্থক্য করতে হবে। পার্থক্য করতে, ধরো একটা গ্রামে দুজন ছেলে খুব বড় একটা পরীক্ষা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো সার্ভিস, আইএসএ সার্ভিস রয়েছে, একই নাম, তার বাবার নাম একই, একই গ্রাম। এইবার চিঠিটা আসছে সেন্ট্রাল থেকে স্টেটে একই, ডিস্ট্রিক্ট একই, গ্রামে চলে এলো একই। পোস্টম্যান কাকে চিঠিটা দেবে? বাবার নামও তো সেম। তাহলে আইডেন্টিফিকেশন কোনো মার্ক যদি না থাকে তাহলে তো এই চিঠিটা তো দিতে পারবে না, চিঠিটা খুলতেও পারবে না। সুতরাং নিশ্চিত আইডেন্টিফিকেশন মার্ক থাকতে হবে। পাড়াটা বলতে হবে হয় অমুক গ্রাম ব্র্যাকেটে হচ্ছে অমুক পাড়া, পূর্ব পাড়া কি পশ্চিম পাড়া। তার মানে বলছে ঠিক তেমনি একটা কক্ষকে যে দুটো ইলেকট্রন থাকবে, সেই দুটো ইলেকট্রনের চরিত্রগুলো আলাদা আলাদা হতে হবে, আমাকে আলাদা করে চিনতে হবে। চেনার জন্য পাউলি বললেন একই কক্ষকে উপস্থিত দুটো ইলেকট্রনের চারটি একই কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে না। তাহলে আমি যদি এর কথা বলি, এই ইলেকট্রন ধরো এ, এটা বি, আমি বলছি এই ইলেকট্রনের হচ্ছে এন এর মান, এল এর মান, এম এল এর মান, এস এর মান, চারটে কোয়ান্টাম সংখ্যা। যেহেতু 1 নম্বর কক্ষে রয়েছে, আমি এটা এর কথা বলছি, এই ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা বলছি। তাহলে এ যদি 1 নম্বর কক্ষে আছে, তার মানে এন এর ভ্যালু 1। কোন উপকক্ষে রয়েছে? এস উপকক্ষে, তার মানে এল এর মান কত? 0। কোন কক্ষকে রয়েছে? এস কক্ষকে রয়েছে, তাহলে এম এল এর ভ্যালু হচ্ছে 0। এইবার দেখো বি এর ক্ষেত্রে আগে এই তিনটে দিকে মানে বিচারটা করি। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? বি এর ক্ষেত্রে দেখো এখানেও এন এর মান 1, যেহেতু 1 নম্বর কক্ষে, তারপরে এল এর মান সেখানে 0, এম এল এর মান সেটাও 0। তাহলে পার্থক্যটা তোমার করতে হবে। তার মানে একে যদি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা +1/2 দিতে হয়, তাহলে এখানে -1/2 দিতে হবে, না হলে তো সবকটাই সমান হয়ে যাবে। তাহলে তো পাউলির অপবর্জন নীতিটাকে তো হচ্ছে গিয়ে মানা যাবে না। কিন্তু এটাকে মানতে গেলে আমার এই করতে হবে। তার মানে এইটা তাদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে না। তার মানে এ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা তাহলে ক্লকওয়াইজ হবে, বা উল্টোটা এ যদি ক্লকওয়াইজ হয়, ও অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তার মানে এখান থেকে বোঝা গেল যে
পাউলি যে কথাটা বলেছিলেন যে একটা কক্ষকে উপস্থিত দুটো ইলেকট্রনের চারটেই একই কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে না, আমি এটাকে প্রমাণ করে দেখাতে পারলাম। এবার দেখো এর বাস্তবতা যে তাহলে একটা দিয়ে এখান থেকে অনুসিদ্ধান্ত কি করলেন না একটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। অদ্ভুত ব্যাপার। কেন? অপোজিটে থাকে, আমি ধরে নিচ্ছি দুটোই থাকে, অপোজিটে আছে তার ব্যাখ্যাটা কেমন? অপোজিটে আছে তার ব্যাখ্যা হচ্ছে এইটা, ইলেকট্রন যদি ঘোরে সে চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। চৌম্বক ক্ষেত্র মানে তার একটা প্রাবল্য আছে, প্রাবল্য মানে কি তার একটা নির্দিষ্ট মান এবং অভিমুখ আছে, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ধরো দুটো ইলেকট্রন একই দিকে যদি ঘোরে, তাহলে দুটো ইলেকট্রন একই দিকে ঘুরলে একই ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে একই দিকে, ওরা তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে পরপর যুক্ত হয়ে গিয়ে ক্ষেত্র প্রাবল্যের মান অনেক বাড়িয়ে দেবে। তাহলে দেখো যে প্রকৃতিতে যত মৌল রয়েছে সবাইকার ক্ষেত্রেই যদি একই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে প্রত্যেকটাই তো ম্যাগনেটিক সাসেপ্টেবল হবে, মানে হয় চুম্বক দ্বারা আকর্ষিত হবে বিকর্ষিত হবে। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের সমুদ্রের মধ্যে যে ডুবো পাহাড় রয়েছে যেখানে হচ্ছে গিয়ে চুম্বকের পাহাড় রয়েছে, তাহলে তাদের গায়ে তো জলগুলো গায়ে লেগে থাকতো, বা যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা ওর গায়েই লেগে থাকতো, সমুদ্রের একটা অংশ এমনিই পড়ে থাকতো খালি। তাই কি হয়? তাই হয় না। তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে নিশ্চিতভাবে এরা পরস্পরকে কাউন্টার ব্যালেন্স করে। কেমন? ধরো একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে যে ক্ষেত্র প্রাবল্য তৈরি করছে, আর একটা ইলেকট্রন যেটা রয়েছে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘটে ঠিক সেম অ্যামাউন্টের ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে অপোজিট ডিরেকশনে। তাহলে নেট যোগফল কত? জিরো হয়ে যাবে। তুমি বলবে স্যার দুটোর বেশি আরও তো থাকতে পারে। ঠিক আছে, আমি বলছি ধরো তিনটে রয়েছে, তিনটে আছে, তাহলে তিনটে থাকলে তার মানে কি একটা নিশ্চিত কোনো একটা স্পিন এক্সিড করছে একটা স্পিন, তার মানে সেই ওই আমি যেটা আগে উদাহরণ দিয়েছিলাম তো তাই হওয়া উচিত, সেটা বাস্তবে সম্ভব হচ্ছে না। সুতরাং এই তত্ত্বটাও ভুল। একজন বলবে স্যার তাহলে আর একটা যদি থাকে অপোজিট স্পিনে, আমি বেশ ধরে নিলাম, কিন্তু খেয়াল করে রাখবে যে ইলেকট্রনগুলো সব সম আধান, তাহলে সমাধান হওয়ার জন্য ওদের একটা বিকর্ষণ বল কিন্তু সবসময় কাজ করে। তাহলে এইখানে এই বিকর্ষণ বলটাকে এই দুটোকে সুস্থির রাখার জন্য ওরা পেয়ারিং এনার্জি ইউজ করতে হয়, পেয়ারিং এনার্জি যেটা বাইরে থেকে দিতে হয়, পেয়ারিং এনার্জি ব্যবহার করতে হয়। তাহলে এইটুকু জায়গায় চারটে ইলেকট্রন রয়েছে, তাদের বিকর্ষণ বল কি অনেক বেশি, পেয়ারিং এনার্জি সেটা প্রোভাইড করে না, যার জন্য তুমি এই কনসেপ্টটাকে আর আনবে না। তাহলে বোঝা গেল কি পাউলির অপবর্জন নীতি থেকে একটা কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এইবার হিসেব করে দেখো তাহলে এক একটা কক্ষকের মধ্যে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। দেখো আমি যদি বলি যে এস উপকক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আগে জানতে হবে এস উপকক্ষের কটা করে কক্ষক। তাহলে এস উপকক্ষের কক্ষক সংখ্যা কটা হবে? কক্ষক হচ্ছে একটি, আর একটি কক্ষকে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? দুটো, যার জন্য এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে কত? দুটি। তাহলে পি উপকক্ষ কটা কক্ষক? তিনটি কক্ষক, px py pz তিনটে কক্ষক। তাহলে কটা ইলেকট্রন থাকবে? 3 × 2 মানে 6। ডি পাঁচটি কক্ষক, কটি থাকবে? 5 × 2 10। এফ সাতটি কক্ষক, কটা থাকবে? 7 × 2 দ্যাট ইকুয়াল কত? 14। তাহলে এফ এর পরে যদি জি থাকা সম্ভব হতো তাহলে তার কটা ইলেকট্রন থাকতো? জি যদি হতো তার কক্ষক সংখ্যা হতো কটা? 9টি। তাহলে কতগুলো হতো? 9 × 2 দ্যাট ইকুয়াল টু 18 হলো। এইবার দেখো যে কতগুলো কক্ষক থাকবে একটা উপকক্ষে সেইটা নির্ধারণ করার জন্য এই যেটা আমি বললাম জি এর হচ্ছে 9টা আছে। তুই বলো স্যার কি করে হচ্ছে? আমি তোমার খুব সহজ একটা পদ্ধতি বলি। পদ্ধতিটা হচ্ছে 2l + 1 এতগুলো কক্ষক থাকবে।
কোন উপকক্ষে কতগুলো কক্ষক থাকবে তার ফর্মুলা হচ্ছে 2l+1। ধরো এখানে এল এর ভ্যালু কত, 0, 1, 2, 3, 4 হবে। আমার যদি জি উপকক্ষ বলে তাহলে জি উপকক্ষের কটা কক্ষক হচ্ছে, 2 × 4 +1 মানে কত, 9টা। এই যে আমি 9টা বলেছি। তাহলে এক একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন থাকলে কটা থাকবে, 18টা। সুতরাং কোন উপকক্ষ ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন হোল্ড করবে সেটা আমি এই ফর্মুলা থেকে আমি বার করতে পারি। বেশ, এরপরে দেখো হুনস রুল। হুনস রুল কি বলছে, বলছে ম্যাক্সিমাইজেশন অফ স্পিন মাল্টিপ্লিসিটি। ম্যাক্সিমাইজেশন অফ স্পিন মাল্টিপ্লিসিটি। আচ্ছা, এটা একটু পরে আসছে, আগে ইলেকট্রন ফিলিং গুলো করে ফেলি। তাহলে আবার আমি চলে আসি আউবাউ প্রিন্সিপালটা, যেখানে আছে 1s খেয়াল করে দেখো, ইলেকট্রন ভর্তির যখন তোমার খুব বড় ইলেকট্রনিক কনফিগারেশন আসবে তখন মুখস্থ করার কিছু নেই। তুমি শুধু মনে মনে যেরমভাবে বলেছি এই একইভাবে এই প্রসেসগুলো করে নেবে, যত বড় ইলেকট্রনিক কনফিগারেশন দিক না কেন। এটা এখানে যাবে, এটা এখান দিয়ে সামনের সঙ্গে পিছনে যোগ লাগাবে। এইটা নির্দেশ করছে কাকে, এইটা নির্দেশ করছে যে কোন উপকক্ষটা আগে ভর্তি হবে। ধরো আমি বলছি এবার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। তার আগে জেনে নিয়েছি এস ম্যাক্সিমাম কটা থাকবে, 2টো, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা। এটা জানা আছে। এইবার দেখো, আমি বললাম একটা পরমাণু হচ্ছে ধরো কার্বন পরমাণু ক্রমাঙ্ক 6। আমি বলি ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। আউবাউ নীতি কি বলেছিল না, সবচেয়ে নিম্ন শক্তি স্তরগুলোকে, সবচেয়ে নিম্নের উপকক্ষ বা উপশক্তি স্তরগুলোকে সম্পূর্ণ ভর্তি করতে করতে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আছে সবচেয়ে শক্তি কোনটার কম, 1s। তাহলে 1s ম্যাক্সিমাম কটা রাখতে পারে, এস উপকক্ষ 2টো রাখতে পারে, যার জন্য হাতে আমার 6টা ইলেকট্রন আছে, আমি 2টো একে দিয়ে সম্পূর্ণ ভর্তি করতে পারি। হয়ে গেল। তারপরে কে আসবে, 2s। তাহলে 2s এস উপকক্ষ ম্যাক্সিমাম কটা রাখতে পারে, 2টো। হাতে তোমার এখনো কটা ইলেকট্রন আছে, 4টে, তাহলে এখানে 2টো দিলে। তারপরে কে আসবে, 2s এর পরে আসছে 2p। তাহলে পিতে কটা ইলেকট্রন থাকবে, হাতে রয়েছে আর 2টো, আর তো নেই। তাই নিচের গুলো দেখো সম্পূর্ণ ভর্তি করতে করতে আসছে। এইটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এইটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার দেখো, ঠিক সিমিলারলি তুমি ওরকম করবে, করতে করতে যেখানে যাওয়ার আমি যাব। এইবার দেখো, আমি যদি বলি 7, 7 যার ইলেকট্রনিক কনফিগারেশন, তারটা কেমন হচ্ছে। স্বভাবতই তুমি বলবে 7টাকে আমি যদি বলি 1s2, 2s2, 2p3, রাইট? ঠিক হয়েছে। কিন্তু একে আরো একটু ভাঙতে হবে। কিরকম, ধরো পি এর কটা কক্ষক রয়েছে, এগুলো সবই তো হচ্ছে গিয়ে সমশক্তি সম্পন্ন, সবকটাই সমশক্তি সম্পন্ন। তো যখনই সবকটা সমশক্তি সম্পন্ন, তখন হুনস রুল বলছে যে সমশক্তি সম্পন্ন সমস্ত কক্ষক, সমশক্তি সম্পন্ন সমস্ত কক্ষক একক ইলেকট্রন রাখতে চায়, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন অফ স্পিন মাল্টিপ্লিসিটি। ধরো আমি বলছি পি এর 3টে ইলেকট্রন রয়েছে, কেউ বলল আমি এদেরকে এরকম দিতে পারি, কেউ বলছে না এরকম দিতে পারি, কেউ বলছে
এরকম দিতে পারি, আবার কেউ বলছে এরকম দিতে পারি। হুন্ডের নিয়ম কি বলছে? ম্যাক্সিমাইজেশন অফ স্পিন মাল্টিপ্লিসিটি, ম্যাক্সিমাইজেশন অফ স্পিন মাল্টিপ্লিসিটি। তার মানে এমন ভাবে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে যেখানে কি হয়েছে না স্পিন কোয়ান্টাম নাম্বারের যোগফলটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, স্পিন কোয়ান্টাম নাম্বারের যোগফলটা ম্যাক্সিমাম হয়। তুমি যদি এর ক্ষেত্রে ধরো তাহলে এর কত, প্লাস হাফ মাইনাস হাফ জিরো, জিরো, আর এটা যদি প্লাস হাফ হয় তাহলে নিট হবে প্লাস হাফ। এর ক্ষেত্রে দেখো স্পিন কত, প্লাস হাফ, এখানে মাইনাস হাফ, তাহলে এখানেও হচ্ছে প্লাস হাফ। এর ক্ষেত্রে কত, প্লাস 3/2, আমি ধরে নিয়েছি এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে কত হচ্ছে, এখানে যে -3/2, তাহলে কোন ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার যোগফল হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এইটা। সুতরাং এইটাই হচ্ছে ওই উপকক্ষের ভিতরে কক্ষকে সঠিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে হোনস রুল।